প্রথমে বলি যে আসলে ছাত্র শিবির জাহিদ ভাই এখানে বলেছেন এটাই বাস্তবতা। আসলে দীর্ঘ ১৬ বছর ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মজলুম ছাত্র সংগঠন ছিল। যেই পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে এখানে বলা যায় যে ওই যে জাহিদ ভাই বললেন যে ছাত্র শিবির মারাটা জায়েজ ছিল। একটা শিবির দর ধরে ধরে জবাই কর, সকাল বিকেল নাস্তা দর। এই ১৬ বছর যে জুলুম নির্যাতনের যে রাজনীতিটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, এটার কারণে ছাত্র শিবির এখানকার ছাত্রছাত্রীদের একটা সিম্পিতি কিন্তু অর্জন করেছে। ২ নম্বর হলো ছাত্র শিবির বড় বড় ক্যারিয়ারমুখী তাদের যে কর্মসূচি, এটাও সাধারণ ছাত্রছাত্রীদের আকৃষ্ট করেছে। ছাত্র শিবিরের যে সোশ্যাল ওয়েলফেয়ারমূলক যে কার্যক্রমগুলো, এটাও কিন্তু ছাত্রছাত্রীদের আকৃষ্ট করেছে। পাশাপাশি হলো ছাত্র শিবির জুলাই যে গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাদিক কায়ুম তার যে একটা বিরাট অবদান ছিল, যে যাই অস্বীকার করুক না কেন, এই আন্দোলনের নেপথ্যে থেকে সে যে ভূমিকা রেখেছে, পরিকল্পনা দিয়ে, লজিস্টিক সাপোর্ট দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে, এবং বলে পুরো আন্দোলনটাকে সে জাগিয়ে তোলার জন্য যে তার যে ভূমিকা, যদিও কেউ কেউ এটাকে খুব অস্বীকার করে, জুলাই পরবর্তী সময় কেউ কেউ নিজেদের এই আন্দোলনটাকে নিজেদের ক্যারিটে নেওয়ার চেষ্টা করেছে। সাদিক কায়ুম কিন্তু কখনোই এই ক্যারিটটা তার নিজের, এটা কিন্তু সে বলেনি। সে বলেছে এই আন্দোলনটা হলো, এই ক্যারিটটা তিনি ছেড়ে দিয়েছেন শহীদদের জন্য, এই ক্যারিটটা ছেড়ে দিয়েছেন হলো সকল যোদ্ধাদের জন্য। যার কারণে এই যে নিজেই একটা আন্দোলনে ক্রেডিট না নিয়ে এই আন্দোলনের সবাইকে ক্রেডিটটা ছেড়ে দেওয়া, অথচ সবাই জানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যেহেতু তারা সবসময় সাদিক কায়ুমকে আগে থেকে চেনে, একই হলে ছিল, পাশাপাশি বেডে ছিল, তারা জানে যে এই আন্দোলনের মূল কারিগরটাকে। যার কারণে এই জায়গাও কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা এই ক্ষেত্রেও সাদিক কায়ুমকে তারা। এরপরে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে জুলাই চেতনাকে ধারণ করে যে সামনের দিনের রাজনীতি নির্ধারণ করা, ক্যাম্পাসে রাজনীতি পরিচালনা করা, এটার ক্ষেত্রেও কিন্তু সাদিক কায়ুম বা ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করেছে যে জুলাই চেতনাকে ধারণ করা। সবাই হয়তো জুলাই চেতনাকে ধারণ করার চেষ্টা করছে, বাট জুলাইকে বিক্রি করে কিন্তু অনেকেই এখানে কাজ করেছে। জুলাই চেতনাকে বিক্রি করে নানা ধরনের পদক্ষেপ তারা করেছে, ওদের অনেক সুযোগ সুবিধা তারা নিয়েছে। বাট ছাত্র শিবির এই জায়গায় কিন্তু এই জুলাই চেতনাকে বিক্রি নয়, বলে জুলাই চেতনাকে ধারণ করে, জুলাই স্পিরিটকে ধারণ করে তারা কাজ করার জন্য এখানে চেষ্টা করেছে। আরেকটা হলো যে ট্যাগিং এর রাজনীতি। দেখুন, এই ট্যাগিং এর ছাত্রলীগ বা আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর যে ট্যাগিং এর রাজনীতি এখানে করেছিল, শিবির স্বাধীনতা বিরোধী। শিবির স্বাধীনতা বিরোধী কিভাবে হলো? শিবিরের জন্ম হয়েছে ১৯৭৭ সালে, শিবির স্বাধীনতা বিরোধী, শিবির হলো রাজাকারের দল। এই যে ট্যাগিংটা, এই ট্যাগিংটা কিন্তু সাধারণ ছাত্ররা ভালোভাবে নেয় নাই। আমি খুব কালকে থেকে ইকুয়েশন মিলাচ্ছিলাম, যখন ছাত্র দল বা কিছু ছাত্র সংগঠন যখন ছাত্র শিবিরকে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, স্লোগানের মধ্য দিয়ে শুধু রাজাকার, আলবদর, এরপরে হলো রক কাটা অংশ, এই ট্যাগিংটা দিচ্ছিল, তখনই কিন্তু এই রেজাল্টটা আসে। এই রেজাল্টটা প্রমাণ করে যে আসলে তারা যে অভিযোগগুলো, যে তারা যে ট্যাগগুলো দিচ্ছে, এইগুলো যে সাধারণ ছাত্রীরা প্রত্যাখ্যান করে, যেটা মেনে নেয়নি। আরেকটা আমার কাছে ২০১৪ সালে যখন যুদ্ধাপরাধীর বিচার হচ্ছিল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ধরে নিয়ে এসে একের পর এক মামলা দিয়ে তাদেরকে একেবারে ফাঁসির কাছে ঝোলাবার সকল বন্দোবস্ত করা হচ্ছিল, আর সকল মিডিয়াগুলো একযোগে যুদ্ধাপরাধী, রাজাকার বলে আমাদেরকে শেষ করে দিচ্ছিল। ঠিক তখন উপজেলা নির্বাচন আপনারা দেখেছিলেন। এই উপজেলা নির্বাচনের ৭টা ধাপে হয়েছিল। এই ৭টা ধাপের মধ্যে প্রথম ২টা ধাপ মোটামুটি বলা যায় যে একটু ফ্রি ফেয়ার হয়েছিল। এই ৭টা ধাপের ভিতরে জামাত ইসলাম প্রায় ৩৯ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল, ১৫২ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত, যেটা সেকেন্ড। তার মানে যেই সময়টা যুদ্ধাপরাধীর নাম দিয়ে ধোয়া তুলতেছে, আমাদের সব নেতৃবৃন্দকে গ্রেফতার করছে, ঠিক সেই সময় জামাত ইসলামের এই বিজয়টা প্রমাণ করে সাধারণ পাবলিক মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। সুতরাং এই যে ট্যাগের রাজনীতি যারাই করবে, আওয়ামী লীগ যে ট্যাগের রাজনীতি করতো, ছাত্রলীগ যে ট্যাগের রাজনীতি করতো, আজকের সময় যদি এই ধরনের ট্যাগের রাজনীতি যারা করছে তাদের কিন্তু প্রত্যাখ্যান করছে। এরপরে হলো দেখুন যে জুলাই পরবর্তী সময়ে যে জুলাই চেতনার বিপরীত যে কাজ করা, জুলাইয়ের অভ্যুত্থানটা হয়েছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলন। জুলাইয়ের চেতনাটা ছিল হলো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, সেখানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সেখানে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। কিন্তু আমরা জুলাই পরবর্তী সময়ে যে কালচারটা এদেশের মানুষ এবং সাধারণ ছাত্রীরা যখন দেখেছে যে আমরা বিগত ১৬ বছর যা দেখলাম, এই ১ বছরের ভিতরে তাই দেখছি, সুতরাং পাল্টায়নি তো চেতনা, চিত্র তো পাল্টাচ্ছে না। সুতরাং যারা পাল্টানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে তাদেরকে কিন্তু সাধারণত পেয়েছে। দেখুন, গতকালকে আমার খুব ভালো লেগেছে বিজয়ের পরে সাদিক কায়ুমের যে বক্তব্যটা, বিজয়ের পরপরই সাদিক কায়ুম কি বক্তব্য দিল যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে আমানত আমার হাতে তুলেছে, এই দায়িত্বটাকে সে বিরাট একটা আমানত মনে করেছে। তার মানে কি পরিমাণ দায়িত্ব অনুভূতি তার মধ্যে থাকলে পরে সেটাকে, এই দায়িত্বটাকে সে আমানত মনে করে এবং সেই আমানতের যথাযথ হক সে আদায় করার পরে প্রতিশ্রুতিবদ্ধ। আরেকটা জিনিস বলেছেন, সেটা বলেছেন যে আমি এখানে যে রাজনৈতিক দলই থাকুক না কেন, সবাইকে নিয়ে সে কাজ করতে চায়, সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে একসাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজনে, ছাত্রীদের প্রয়োজনে যা কল্যাণ, এইটা কাজ তিনি করতে চায়। এটা না, আমি আগেই বলেছিলাম যে জামাত যেহেতু ৫ই আগস্টের অভ্যুত্থানের পরে জনগণের যে আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা,
সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে জামাত ইসলাম কিন্তু কর্মসূচি গ্রহণ করছে, যে নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জুলাইয়ের সনদ, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সেই সনদের উপরই নির্বাচন। আপনারা দেখবেন যে এবার ভোটারদের মধ্যে প্রায় 4 কোটি ভোটার কিন্তু তরুণরা, যুবকরা, যারা বিগত 15 বছর ভোট দেয়নি, তার মানে যুবকরাই এটা ভোট দিতে পারেনি, তারা এবার কিন্তু ভোট দেবে এবং তাদের ভোটেই কিন্তু আগামীতে কারা ক্ষমতায় যাবে সেটা নিতে। এই তরুণরা কিন্তু ইতিমধ্যেই এই প্রথম যে মানে আপনার অভ্যুত্থান, প্রথম নির্বাচন ও ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আসলে তারা কি চায়, তারা কোন দিকে তাদের রায়টা দিতে চায়, এটা কিন্তু ইঙ্গিত তারা দিয়ে দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নতুন বাংলাদেশের পক্ষেই, নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষেই আগামীর প্রজন্ম আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের মূল্যবান রায়টা তারা দিয়েই তাদেরকেই ক্ষমতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা দৃঢ় বিশ্বাসী যে বাংলাদেশের মানুষ পরিবর্তনের চিন্তা করছে, সেই পরিবর্তনের অংশ হিসেবে জামাত ইসলামীকেই বেছে নেবে এবং অলরেডি এটা কিন্তু সর্বত্রই এই সুর এখন যে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা সব দেখেছি। এবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই। জাহিদ ভাই যেটা বললেন যে জামাত ইসলামী, আমি তো মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী হয়তো ভূমিধস একটা বিজয় দেখাবে ইনশাআল্লাহ। আমাদেরও বিশ্বাস যে আগামীতে গিয়ে আমরা মানে মানুষ এটা হয়তো এটা খুব বেশি আশ্চর্যজনক মনে হবে না এবং ঢাকা ইউনিভার্সিটির এই রেজাল্টটা এই মানুষের মধ্যে এই আত্মবিশ্বাসটা আরও বেশি সুদৃঢ় করেছে এবং সামনের দিনে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে এই আত্মবিশ্বাসটা আরও সুদৃঢ় হবে এবং মজবুত হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা মনে করি যে জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবেই, এবং আমরা তো ইসলামী দলগুলো যারা ফেসিবাদ বিরোধী ইসলামী দলগুলো ছিল এবং ফেসিবাদ বিরোধী যে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের সাথেও আমরা কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। সামনের দিনে আরও হয়তো লক্ষ্য করবেন এটা বড় ধরনের নির্বাচনে জোট হতে যাচ্ছে, যেই জোটটাই ইনশাআল্লাহ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে। দুলাল ভাই, আলোচনা শেষ করব। আপনি নিজেও ছাত্র শিবিরের দায়িত্বে ছিলেন, নেতৃত্বে ছিলেন। আপনার কাছে কি মনে হয় ডাকসুরে জয় ছাত্র শিবির, এটা কি অবশ্যম্ভাবী মনে হয়েছে নাকি অকল্পনীয়? না, এটা তো প্রত্যাশিত। এই যে মার্জিন এত বড় হবে, এটা কি আপনারা ভেবেছেন? হ্যাঁ, আমাদের যতগুলো জরিপ ছিল, আমরা এই জরিপগুলো তো বলি নাই, বাট আমাদের ইন্টারনাল যখন এগুলো আলোচনা হয়েছে, আমাদের যতগুলো জরিপ হয়েছে প্রত্যেকটা জরিপে কিন্তু এই রেজাল্ট আমরা পেয়েছি, যার কারণে আমরা মনে করি এটা একটা প্রত্যাশিত রেজাল্ট এবং সাধারণ ছাত্রছাত্রীদের তাদের কাছেও কিন্তু এটা প্রত্যাশিত রেজাল্ট, যার কারণে ছাত্রলীগের ভোটগুলো কই গেল? আচ্ছা দেখুন, এখানে ছাত্রলীগের ভোট আসলে বেসিক্যালি 16 বছরের জুলুম নির্যাতনের কারণে এখানে ছাত্রলীগকে ওন করতো এই সংখ্যাটা কিন্তু ছিল না। বাধ্য হয়ে হয়তো কেউ ছাত্রলীগের মিছিলে গেছে, ছাত্রলীগের রাজনীতির সাথে হয়তো বিভিন্ন কর্ম, কিন্তু ছাত্রলীগের আদর্শের সাথে মানে কেউ ছিল না। যারা ছিল তারা কিন্তু সব পালিয়ে গেছে। আমি মনে করি এই নির্বাচনে অর্থাৎ ছাত্রলীগের মূল যারা মানে নেতারা ছিল তারা পালিয়ে যাওয়ার পরে এখন সাধারণ ছাত্রদের মধ্যে ছাত্রলীগ মানসিকতা, ছাত্রলীগের আদর্শ লালন করে এরকম কেউ ছিল না, যার কারণে এখানে একটা প্রশ্নই ওঠে না যে ছাত্রলীগের ভোটগুলো কোথায়। যদি তারা বলতে হয় তাহলে জগন্নাথ হলে যে ভোটাররা ছিল এখানে, তো জানেন যে কোন যারা আছে একটা শ্রেণীর ভোটাররা সেখানে থাকে, সেখানে ছাত্র দলের যিনি প্রার্থী তিনি 1200 পেলেন আর সাদিক কামিল পেলেন মাত্র 10টা। এখান থেকেও প্রমাণিত হয় ছাত্রলীগের আদর্শের ভোটগুলো কোন দিকে গেছে।